নমস্কার, রাহি বাংলাতে আপনাদের স্বাগত। আমি শুভাশিস। আজ পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান যতই যাই বলুন না কেন, খুব বেশি আশা না করাই ভালো। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গে যখন এসআইআর নিয়ে কথাবার্তা হচ্ছে, ইলেকশন কমিশন এসআইআর যখন চালু করার কথা ভাবছেন, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি এসআইআর পশ্চিমবঙ্গে হতে দেবেন না। কিন্তু আমরা কি দেখলাম যে এসআইআর দিব্যি হলো, এবং হওয়ার পরে যা যা করণীয় করার ছিল তিনি সেগুলো করলেন না, যার ফল আজকে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থেকে তার কাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু বিধানসভার আসন সংখ্যা আছে। তিনি বিধানসভায় একটা আইন বানাতে পারতেন, যে আইন বলে তিনি ইলেকশন কমিশনকে চাপে রাখতে পারতেন। এটা কিন্তু তার কাছে বড় অস্ত্র ছিল, কিন্তু কোন রকম ভাবেই তিনি এগুলো করতে গেলেন না। উল্টে তিনি কি করলেন, সাথে তিনি অসহযোগিতা আরম্ভ করলেন। কি করলেন, মানুষকে বলতে বোঝালেন যে আমি এসআইআর করছি না, অথচ ভিতরে ভিতরে সব এসআইআর এর যাবতীয় কর্মকাণ্ড তাকে করতে হচ্ছে। এখানে আমি ওনাকে দোষ দেব না। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এটা করবেন না, নাও হতে পারে, তাকে মেনে নিতে হতে পারে এসআইআর, বা এই কাজটা তাকে করতে হতে পারে। আমার প্রশ্ন হলো, যখন আমাকে করতেই হবে, জনসাধারণের উদ্দেশ্যেই করতে হবে, আমি জনসাধারণের দিকে তাকিয়ে কেন আমি ভালোভাবে কাজটা করব না? তার কাছে আইনের একটা রাস্তা ছিল, আইনের রাস্তায় তিনি পাই মারালেন না। উল্টে যখন সুপ্রিম কোর্টে কেসটা চলে গেল, তিনি সেখানে গিয়ে সওয়াল করতে আরম্ভ করলেন, একটা স্ট্যান্ড বাজি আরম্ভ করলেন। মমতা ব্যানার্জির কোটি কোটি টাকা দিয়ে উকিল রাখা আছে, সেই উকিলরা ওনার থেকে কি কম বোঝেন? বিচারপতিরা বলছেন আপনাদের যারা আইনজীবী আছেন তারা কিন্তু প্রচন্ডই দক্ষ। বিচারপতি কথা বলছেন, তার সত্ত্বেও উনি আমার কথা শুনে আমরা এক সময় ওনাকে থামিয়ে দেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি কোর্টে দাঁড়িয়ে পড়েছেন, বিচারপতিরাও তো জায়গা দিতে হয়। কি হলো? কোনো ফয়সলা কিছু হলো না। কি হলো? একটা হয়ে হলো, মিডিয়ার প্রচার হলো, কাজ কিছু হয়েছে? সাধারণ মানুষের কিচ্ছু হয়। উপরন্তু কি হলো আপনারা জানেন যে এসআইআর গোদের ওপর আমাদের বিষপাড়া হয়ে বসে আছে। 58 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে। এই 58 লক্ষ মানুষ আজকে দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছেন। এই 58 লক্ষ মানুষ দুশ্চিন্তায় গ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। কেন দুশ্চিন্তা হবে না? নাম বাদ গেলে নতুন নাম বলা হয়েছে, নতুন নাম জোড়া যাবে। আপনাদের বলি, এই নতুন নাম আদৌ কজন নাম উঠবে সেটা কিন্তু খুব সন্দেহের তালিকায় আছে। এই নতুন নাম এত সহজে সবার ওঠার সময়ই নেই। 2 মাস পরে ইলেকশন হওয়ার কথা, আদৌ ইলেকশন হবে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশনটাই হবে কিনা সেই জায়গায় প্রশ্ন চিহ্ন রেখে দিয়েছে, প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছে। আমি দ্বিতীয় কথা যে কারণে বারবার আসছিলাম, যে মুখ্যমন্ত্রীর কাছে এই সুযোগ ছিল, পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা কিরকম। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ছেলে গ্র্যাজুয়েশন করে বসে আছে, চাকরি নেই, কাজ নেই। এটা আপনারা জানেন। যুবশ্রী নাকি কি প্রকল্পে তারা কিভাবে, যুবশ্রী প্রকল্পে কিভাবে তারা লাইন দিয়েছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই লাইনে দাঁড়িয়েছে এবং তারা ফর্ম তুলেছে, আপনারা জানেন। আচ্ছা, এই কাজটা তাদের প্রশিক্ষণ দিয়ে, এইদের কিছু ছেলেপুলেকে প্রতি জেলা স্তর থেকে ছেলেপুলে তুলে নিয়ে তাদের কিছু প্রশিক্ষণ দিয়ে আরামসে তো এই কাজটা সুষ্ঠুভাবে করা যেত। করলেন না কেন? সর্বসময় বলে গেলেন এসআইআর বিরুদ্ধে থেকে আছে, আর প্রতিনিয়ত তিনি এসআইআর পক্ষে কাজ করে যাচ্ছেন। যদি করেই যাচ্ছেন তাহলে ঠিকভাবে করুন। আপনি আইনসভায় আইন পাস করতে পারবেন না, অথচ আপনার কাছে যে সুস্থ ছেলেপুলেগুলো ছিল, সুস্থ অবস্থায় আপনি এসআইআর কাজ করাতে পারতেন, এত মানুষের অসুবিধা হতো না। কি হলো? বিএলআরও তারা কাজ, এত প্রেসার তাদের উপরে, বেশ কয়েকজনের মৃত্যু ঘটে গেল। কোনো প্রয়োজন ছিল? আজকে আপনি ধর্মতলায় বসে রয়েছেন, সেই ধর্মতলাতেও মানুষকে বোঝাতে চাইছেন আপনি মানুষের পাশে। সত্যি যারা একটু যুক্তি দিয়ে বুঝবে, আপনি যদি ওই 1000 টাকা 1500 টাকার টাকা বাদ দেন, এই মানুষগুলো বুঝবে কয়েকদিন যে মমতা ব্যানার্জি স্ট্যান্ডবাজি করছেন, মমতা ব্যানার্জি প্রচারের আলোয় থাকার জন্য এই কাজগুলো করছেন, মমতা ব্যানার্জি সাধারণ মানুষের ভালোর জন্য করছেন না। যতই আমাদের কবি জয়কৃষ্ণ গোস্বামী বলুন না কেন, ওনার মতো মুখ্যমন্ত্রী আমি দেখিনি। কেন বললেন কথা? সমাজ সোশ্যাল মিডিয়ায় ওনার বিরুদ্ধে অনেক লেখা হচ্ছে, সেই লেখার সাথে আমি যাচ্ছি না, নোংরা ভাষার সাথে। একজন মুখ্যমন্ত্রী তার আইনের কাজ করা উচিত, তার ধর্নায় বসা উচিত। ধর্না তো সিপিআইএম এর পক্ষ থেকে, নওশাদরা বামপন্থীদের পক্ষ থেকে ধর্নায় বসেছে। যেই দেখলেন ধর্নাতে বামপন্থীদের ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় ওনাদের হয়ে প্রচুর প্রচার চলে যাচ্ছে,
উনি সাথে সাথে একটা ধর্নায় বসে গেলেন। ওনার ধর্না দেওয়ার প্রয়োজন না, উনি যে সাংবিধানিক অধিকার আছে সেই অধিকার নিয়েই উনি তো ইলেকশন কমিশনকে চাপে ফেলে দেবেন। তা না করে উনি লাল পার্টিরা যে ধর্না দিচ্ছে, নওশাদরা যে সেখানে সামিল হয়েছে, তার বিরুদ্ধে যাতে মানুষ কোনোভাবে, ওনার এত ফুটেজের ভয়, উনি এত ক্যামেরার সামনে আসতে ভালোবাসেন যে কোনো রকম ভাবে ক্যামেরা এতটুকু ছাড় দেওয়া যাবে না, কারণ লাল পার্টিরা এখানে পৌঁছে যাচ্ছে। বিজেপির এখানে তো কোনো সুযোগই নেই। কারণ প্রথমেই বললো 1 কোটি লোক বাদ চলে যাবে, তারপরে বললো 2 কোটি লোক বাদ চলে যাবে। কি হচ্ছে আগে ভাগে কি করে জানেন আপনারা 1 কোটি 2 কোটি বাদ চলে যাবেন? তার মানে কি আগে থেকে সিদ্ধান্ত করে ইলেকশন কমিশনকে আপনারা পাঠাচ্ছেন? কেন এরকম হচ্ছে? কেন মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন? যে মানুষগুলো 2002 সালে ভোটার ছিল, সেই মানুষগুলো এখন কেন ভোটার নেই? এখন কেন তাদের নামের যে এই যে বিভ্রান্তি, কে দায় নেবে? যেমনি ইলেকশন কমিশনের দায় আছে, তেমনি মমতা ব্যানার্জি এই দায় এড়িয়ে যেতে পারেন না। আজকে মমতা ব্যানার্জি যদি উপযুক্ত সত্যি কর্মী সংখ্যা দিতেন, মমতা ব্যানার্জি আজকে বরঞ্চ ভালো জায়গায় থাকতেন। আজকে ইলেকশন কমিশনের সাথে শুধু শুধু বিরোধ দেখাতে গিয়ে, মেকি একটা বিরোধ তৈরি করতে গিয়ে সাধারণ মানুষকে বিপদের মধ্যে ফেলে দিলেন, লক্ষ লক্ষ মানুষকে বিপদের মধ্যে ফেলে দিলেন। এই জায়গা থেকে বামপন্থীরা যা করার তাই করেছে। একেবারে ইলেকশন কমিশনের সামনে ধর্ণা দিয়েছে, ধর্ণা দেওয়ার সাথে সাথেই মিডিয়া, সোশ্যাল মিডিয়া তারা প্রচন্ড আজকে হাইপ পেয়ে গেছে। এই যেই বামপন্থীরা হাইপ পেয়ে গেছে, মমতা ব্যানার্জির সাথে সাথে ধর্মতলায় আর একটা ধর্ণামঞ্চের মধ্যে বসে আছে। কিন্তু তার আগে তো ফয়সালা হয়েই গেছে। বামপন্থীরা যখন ইলেকশন কমিশনের কাছে গিয়েছে, ওয়েস্ট রাজ্যের ইলেকশন কমিশনের কাছে গিয়েছিলেন, তখন তো তারা বলেছে যে 9 তারিখে আসছেন, তার সাথে আপনাদের সর্বদলীয় বৈঠক করার কথা, ব্যবস্থা করে দেবেন। তো ধর্নাতে তো আপনি নতুন কথা কি বলবেন? ধর্নাতে আপনার লোকেরা, আপনার নিজস্ব পেটোয়া লোকেরা কিছু গুণগান গাইতে পারেন, যেমন জয় গোস্বামী গিয়েছেন, যে ওরকম মুখ্যমন্ত্রী দেখেনি। কিরকম উদাহরণগুলো দিয়েছেন, অদ্ভুত অদ্ভুত। আপনারা শুনেছেন নিশ্চয়ই, উনি নিজে ফাইল বহন করে নিয়ে যায়, উনি এই করেন সেই করেন। আচ্ছা, একটা মুখ্যমন্ত্রীর কাজ, একটা দপ্তরে, তার বাইরে তো অনেক দপ্তর আছে, দপ্তরের মন্ত্রী আছেন, মন্ত্রীর পিএ আছেন, মন্ত্রীর সচিব আছেন, পিএ আছে, নানা রকম লোক আছে, তারা তো তাদের দপ্তরে কাজ করবে। মুখ্যমন্ত্রীর কাজ ওই দপ্তরের কাজ করা। এটা জয় গোস্বামী লোককে বোঝাচ্ছে। একটা মানুষ, একটা কোম্পানি যদি দেখেন, একটা কোম্পানিতে অনেকগুলো লোক থাকে, প্রত্যেকের আলাদা আলাদা কাজ দেওয়া থাকে, তারা সেই কাজগুলো করতে পারে, না হলে সেই কোম্পানি কখনো আগাতে পারে না। একটা রাজ্যের ক্ষেত্রে তাই, মুখ্যমন্ত্রী একা সব কাজ করতে পারবেন? এই রাজ্যের যা কাজ আছে, এটা সম্ভব? আর এই করতে পারেন নাই বলে রাজ্যটা ধ্বংসের মুখে পড়ে গেছে। শিক্ষা ব্যবস্থা বলুন, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, অনেক ব্যবস্থা, কতগুলো আমাদের পরিবহন ব্যবস্থা বলুন। আপনারা জানেন আপনারা জানেন বহু ডিপো থেকে সরকারি বাস 7টা-8টার পর আর ছাড়ে না, যেখানে রাত্রি আগের আমলে আমরা দেখেছি রাত্রি 11:15টার সময়তে হাওড়া থেকে আমরা বাস পাচ্ছি। আজকে 8টার সময় সেই বাস আজকে পাওয়া যায় না, 7টার সময়ের পর থেকে বিভিন্ন অঞ্চলে বাস বন্ধ হয়ে যাচ্ছে। কেন এই অবস্থা হয়েছে? একটা একটা করে বহু ইনস্টিটিউশনের মেরুদণ্ডগুলো ভেঙে যাচ্ছে। আপনারা 1000 টাকা 1500 টাকা পেয়ে শান্তি থাকতে পারেন, আপনাদের মোবাইল চার্জ হতে পারে, আপনাদের অনেক কিছু হতে পারে, কিন্তু আপনার ছেলেমেয়েরা কোথায় দুদিন পরে পড়বে, এর জন্য কিন্তু পস্তাতে হবে আপনাদের। এই 1500 টাকা পেয়ে যে মোবাইল চার্জ করছেন না, এই 1500 টাকা পেয়ে কিন্তু আর ছেলেকে স্কুলে, প্রাইভেট স্কুলে পড়াতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। একটা প্রাইভেট স্কুলে পড়াতে গেলে তখন 2, 3, 4, 5,000 টাকা লাগে। সরকার কিন্তু আপনাকে 1500 টাকা বা 2000 টাকা দিতে পারে, মোবাইল চার্জের পয়সা, আপনার 3টে মোবাইল থাকলে মোবাইল চার্জের পয়সা উঠে আসতে পারে, কিন্তু স্টুডেন্টের, আপনার বাড়ির ছেলের এডুকেশনের পয়সা কিন্তু দেবে না। আপনাকে অন্য কিছু দিতে পারে, স্বাস্থ্যর ব্যবস্থা সবার জন্য করবে না। ওই কার্ড দিয়ে কতগুলো মিনিমাম লোকের জন্য প্রোগ্রাম হতে পারে, কিন্তু সর্বসাধারণের জন্য স্বাস্থ্য ব্যবস্থা খোলা থাকবে না। তারা তাদের রাস্তা, দ্বিতীয় রাস্তা অবলম্বন করবে। দ্বিতীয় কথা, জয় গোস্বামী, কবির সুমন, এরা তো সবাই জানেন যে এরা মুখ্যমন্ত্রীর খুব কাছের ঘনিষ্ঠ লোক। পশ্চিমবঙ্গে যে বিভিন্ন বিচারাধীন মামলাগুলো যেভাবে মানুষের বিপক্ষে গেছে, তৃণমূলকে হয়তো সেই জায়গা করে দিয়েছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অভয়া নিয়ে প্রচন্ডই হাহুতাশ করছেন। অতএব সাধারণ মানুষ এই অভয়া সুযোগ পেলে তারাও তার প্রতিশোধ তুলবেন, কারণ তাদের ঘরে মা বোন আছে, তারাও চিন্তা করে, অস্বীকার করার উপায় নেই।
আমি তো নিজে দেখেছি, বিভিন্ন আমাকে বলেছে আমার মেয়েটা রাত্রি 9টার সময় ওই অন্ধকারের মধ্যে দিয়ে আসে, আমি কি করবো বলুন তো। আর বিজেপির কথা তো না বলাই ভালো, যত কম বলা যায় ততই ভালো। এই এসআইআর এর পিছনে বিজেপির বড় একটা চক্রান্তের হাত ছিল, কারণ তারা বারবার দাবি করেছে পশ্চিমবঙ্গে কোটি কোটি রোহিঙ্গারা ঢুকেছে, তার ফলে ফলে পশ্চিমবঙ্গের জনবিন্যাস এদিক ওদিক হয়ে গেছে, এবং তারা বিভিন্ন বুথে এই সংখ্যাটাকে দেখিয়েছিলেন। সেই রোহিঙ্গারা কোথায় গেল কেউ জানে না। তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, তাদের যে যন্ত্রণা আমরাও বুঝি, সরকার নিশ্চয়ই বোঝেন। কিন্তু আমার মনে হয় মমতা ব্যানার্জি এই স্ট্যান্ডবাজি রাজনীতি ছেড়ে যদি খুব দ্রুত তার কার্যের জায়গায় না ফিরে আসেন, ওনার পক্ষেও খুব বিপদ আছে। মানুষ একদিন কিন্তু সত্যি ঘটনাগুলো জানবে এবং জানছেও, হয়তো সুযোগ পাচ্ছে না, কিন্তু সুযোগ পেলে আপনাকেও 34 বছরের লাল পাটিকে যেমন ছুঁড়ে ফেলে দিয়েছিল, আপনাকেও ছুঁড়ে ফেলে দিতে মানুষ দুবার ভাববে না, যেদিন বুঝে যাবে আপনি তাদের সাথে প্রতারণা করছেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।